নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গত 8ই সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে ডিএ মামলা শেষ হয়েছে। ডিএ মামলা শেষ পরবর্তী সর্বোচ্চ আদালতে দুই বিচারপতি সরকার পক্ষকে যদি কিছু বলার থাকে রিটেন সাবমিশন করতে বলেছিল এবং তার পরবর্তী আমাদেরকে এক সপ্তাহের মধ্যে রিটেন সাবমিশন করতে বলেছিল, যা গত 28শে সেপ্টেম্বর 2025 শেষ হয়ে গিয়েছে। এবং 29 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে গত রবিবার পর্যন্ত, অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল। সোমবার দিন, লক্ষ্মী পুজোর দিন থেকে সুপ্রিম কোর্ট খুলেছে এবং এখনো খোলা আছে। এর পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে খোলা আছে, কিন্তু চতুর্থ সপ্তাহে কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, দেওয়ালির কারণে বন্ধ। এবং শেষ যে অক্টোবর মাসের 5 দিন, লাস্ট সপ্তাহে যে 5 দিন, সেই 5 দিনও সুপ্রিম কোর্ট খোলা আছে। এখন স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ উদ্বিগ্ন এবং যারা কবে রায়টা প্রকাশ পাবে সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে। আমরা নির্দিষ্টভাবে কবে প্রকাশ পাবে সেটা তো বলতে পারছি না, বলাটা সম্ভব নয়। আপনারা সাধারণভাবে বুঝবেন যে বলা সম্ভব নয়। আমরা আশা করতে পারি এই যে অক্টোবর মাসে যে দিনগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটি দিনে রায় কিন্তু প্রকাশ পেতে পারে। এখন আমাদের যেটা বলার কথা, যে রায় যেদিন প্রকাশ পাবে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হিসাব করতে বসবেই যে কত টাকা আমাদের ডিএটা বকেয়া হবে। তাহলে এখানে ইন সার্ভিস অর্থাৎ কর্মরত কর্মচারী সমাজ আছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে। ইন সার্ভিস বা কর্মরত যারা আছে 1/7/2009 থেকে 1/1/19 এই পিরিয়ডটা মনে রাখবেন। 1/7/2009 থেকে 1/1/19 পর্যন্ত এই পিরিয়ডে যারা কর্মরত আছেন তারা তাদের 1/7/19 পরবর্তী পরের বছর 1/7/10, 1/7/11 এইভাবে তাদের ইনক্রিমেন্ট হবে। তাহলে ইনক্রিমেন্ট যোগেও কিন্তু এই বকেয়া ডিএটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করতে হবে আমি বলে দেবো। আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তাদের তো একটা নির্দিষ্ট পেনশন, ওই 1/7/2009 যে পেনশন 1/1/19-এও কিন্তু সেই পেনশন থাকবে, তাদের কোনো অসুবিধা নেই। তারা শুধু কত মাস বকেয়া হয়েছে সেটা হিসাব করে সেই হিসাবটা টোটাল করে রাখবে। আর একটা শ্রেণীর কর্মচারী আছে যারা অনেকেই বলে যে আমি তো এরকম 12 সালে রিটায়ার করেছি, 13 সালে রিটায়ার করেছি, 14 সালে রিটায়ার করেছি, মানে 1/7/2009 চাকরিরত ছিলেন, তারপরে 11 সালেও ছিলেন, হয়তো 12 সালে, 13 সালে, 14 সালে, যে সালেই থাকলেন, যেখানে তিনি রিটায়ার করলেন সেই পর্যন্ত ইন সার্ভিস। রিটায়ার করার পরবর্তী সময়টা 19 পর্যন্ত পেনশন হিসাবে ট্রিট হবে। এই হচ্ছে মূল কথা। এই হিসাবটাই এবার আমরা কিন্তু করে দিয়েছি। তাই এই ভিডিওটা খুব প্রয়োজনীয় ভিডিও। এটা আপনাদের কাছে কিন্তু রেখে দেওয়ার কথাই আমি বলবো, কারণ যখন অর্ডারটা বেরোবে তখন এটা কাজে লাগবে। কেন আমরা দেখুন 100% বলবো না, 99% আমরা নিশ্চিত যে ডিএর রায় কিন্তু কর্মচারী সমাজের কাছেই আসবে। এবং কেন আসবে সেটা কিন্তু আমরা আইন মেনে, রোপা 2009 মেনে আমরা কিন্তু মামলাটা করেছিলাম। এই যে রোপা 2009, এটা দেখুন সরকারের তো, সরকার যেহেতু বলেছে, রোপাতে লিপিবদ্ধ আছে, সরকার সেটা দিতে বাধ্য। সেটা দেয়নি বলেই বিচারকরা, ট্রাইব্যুনাল বলুন, হাইকোর্ট বলুন, এমনকি সর্বোচ্চ আদালত বলুন, কারণ 25% তারা কিন্তু বলেই দিয়েছিল ডিএ দেওয়ার কথা, তারা কিন্তু ডিএটা দিতে বলেছে। এখন আমরা এই যে রোপা মেনে কোথা থেকে চেয়েছি, এখন অনেকেই যদি হয়তো বলেন আমরা তো পঞ্চম বেতন কমিশনের ডিএ তো আমাদের হয়েছিল 1/7/2006 থেকে, কেন আপনারা 1/7/2009 থেকে ক্লেম করেছেন? এইসব প্রশ্ন অনেকে করে, সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার করে দিতে হবে কেন করে। কারণ ব্যাপারটা হলো, আমরা যদি ওই নির্দিষ্ট সময় থেকে 1/7/2009 থেকে আমরা
মাফ করবেন 1/7/2006 থেকে আমরা যদি ডিএ চাইতাম তাহলে কিন্তু আমরা মামলায় জয়যুক্ত হতে পারতাম না। কারণ দেখুন সরকার রোপাতে কি বলেছিল, এই অর্ডার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অর্ডার নাম্বারগুলো একটা করে আমি এই সারণী দেব, সেগুলো কিন্তু খুব ভালো মতো মাইন্ডলি শুনবেন। যেমন 5th বেতন কমিশন রোপার 9 নাম্বার সার্চ অ্যান্ড সার্চ যে ডেট 23/2/2009 দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ডিএ এন্টাইটেল অফ দ্য পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2008 টু 31 মার্চ 2009 দিয়ে বলেছে এই পিরিয়ডটা ডিএ পাবে অ্যান্ড ফ্রম 1/4/9 আফটার দ্যাট অনওয়ার্ড ডিএ। এই যে 1/4/2009 পর্যন্ত আমরা কিন্তু ডিএটা ক্লেম করিনি, তারপরে অনওয়ার্ড ডিএ ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই, অর্থাৎ এই 1/4/2009 পরবর্তী যে ডিএটা হয়েছে, দেখুন 1/4/2009 পরবর্তী ডিএ কিন্তু আমরা 1/5/2009 করিনি, আমরা করেছি 1/7/2009। কেন করেছি? কারণ সবসময় ডিএ হয় জানুয়ারি এবং জুলাই, তাই 1/7/2009 থেকে আমরা ডিএটা ক্লেম করেছি। হ্যাঁ, অর্থাৎ এআইসিপিআই অনুসারে 1/1/2009 6% ডিএ আমাদের 1/7/2009 থেকে পাওয়ার কথা। তাহলে 1/1/2009 ডিএটা 1/7/2009 থেকে পাওয়ার কথা থাকলে আমরা পেয়েছি 1/12/2009 থেকে, 1/12/2009 থেকে, অর্থাৎ 5 মাস বকেয়া রেখে আমরা ডিএটা পেয়েছি। সেই 5 মাস থেকে ক্যালকুলেশন শুরু হবে। পরবর্তীকালে আপনারা নজর রাখুন, এবার দেখুন কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্ট সময়ে যে ডিএটা দিয়েছিল, আর আমাদের এই অর্ডারটা যে এর আগে আমি দেখালাম, এই অর্ডার পরবর্তী কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদের ডিএটা কিভাবে দিয়েছে সেটা এবার একটু লক্ষ্য রাখুন। দেখুন এআইসিপিআই মেনে কেন্দ্র তো 6ষ্ঠ বেতন কমিশন, এটা বলার অপেক্ষা রাখে না, আর আমাদের 5ম বেতন কমিশন। তাহলে একদম নির্দিষ্ট সময়ে এআইসিপিআই মেনে কেন্দ্র পেয়েছে, অন্যান্য রাজ্য অধিকাংশ রাজ্য পেয়েছে। কারণ রাজ্য সরকার যেটা সাবমিশন করেছে 8টা রাজ্য দেখিয়েছে যে তারা একদম কেন্দ্রীয় হারে পাচ্ছে না, কিন্তু তারা আমাদের থেকে বহু আগে আছে, আর অধিকাংশ তাহলে রাজ্য পাচ্ছে। তাই কেন্দ্র, অধিকাংশ রাজ্য, এমনকি এই রাজ্যের কর্মচারী যারা দিল্লি চেন্নাইতে থাকে। এবার লক্ষ্য রাখুন যে এআইসিপিআই মেনে 1/7/2006 ডিএটা হয়েছিল কেন্দ্রীয় সরকারের, 1/7/6 2%, 2-এর সঙ্গে 4 যোগ হয়ে 1/1/7 6%, 6-এর সঙ্গে 3% যোগ করে 1/7/7 9%, তারপরে আরো 3% যোগ হয়ে 1/1/8 12%। এই 4 কিস্তি বললাম, এই কারণে বললাম পরবর্তী 5 কিস্তির সঙ্গে আবার আর একটা সামঞ্জস্য রেখে পরবর্তী বক্তব্যটা আমি বলছি। এবার ওই যে অর্ডার, দেখবেন অর্ডারটা বলেছে যে 1/4/2008 থেকে আমাদের দিয়ে দেবে, তাই 1/4/2008 থেকে আমরা 2% পেয়েছি, 1/6/8 থেকে আমরা আরো 4 যোগে 6% পেয়েছি, 1/11/8 থেকে আরো 3 যোগে 9% পেয়েছি, 1/3/2009 আরো 3 যোগে 12% পেয়েছি। আপনাদের মনে আছে কেন এটা 4 কিস্তি বললাম? এই 12% দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো কেন্দ্রীয় সরকার, দিল্লি চেন্নাই, অন্যান্য স্টেট গভর্নমেন্ট পেয়েছে, ঠিক আছে, যা এটা ধরছি না। আমাদের যে 12% আমরা পেয়েছি বামফ্রন্ট সরকার সেই সময় ছিল, বলেছিল 3 বছর ধরে এই বকেয়াটা তারা কর্মচারীদের হাতে তুলে দেবে। 2 বছর দিয়েছে, এবং শেষ যে কিস্তিটা সেটা তৃণমূল সরকার এসে আবার 2টো ভাগে ভাগ করে দিয়েছে, আমরা জানি। এবার ওই যে অর্ডারটা দেখিয়েছি, অর্ডারের ভিত্তিতে তারপরে 1/7/2008 কেন্দ্রীয় সরকার আরো 4% দিয়ে দিল, তাহলে 12-র সঙ্গে 4 হলো। এই যে 4% দিয়ে 1/4/2009 আমরা দেখুন 1/7/2008 16%, আমাদের হলো গিয়ে 1/4/2009 16%। হ্যাঁ, এইবার 1/7/2008 1/4/2009 মোটামুটি কিন্তু
কাছাকাছি আমরা চলে আসলাম। এই যে 16% দিয়ে যোগে আমরা কিন্তু নূতন বেতনটা পেয়েছিলাম। অর্থাৎ এটাও একটু বলে রাখি যে 16% দিয়ে যোগে বাম আমলে নয়া বেতনে আমরা বেতন পেয়েছিলাম, আর বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে আমরা 1/1/20 বেতন বৃদ্ধি হলেও আমরা কিন্তু ডিএ হাতে পাইনি, 1/1/21 থেকে পেয়েছি। একটু বলে রাখা উচিত, সেই কারণেই বললাম। অর্থাৎ আমরা সবসময় দেখেছি যে কর্মচারীদের এই রাজ্য সরকার কিভাবে আমাদের বঞ্চিত করেছে। বঞ্চিতরও একটা মাত্রা থাকে, কিন্তু সেই মাত্রা মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে।